নমস্কার। বাংলা স্পিয়ারের আপনাদের পডকাস্ট দেখাচ্ছি। বেশ কয়েকটা পডকাস্ট হয়ে গেল, যার নাম আমি দিয়েছি ভোট বাংলা। সেই পডকাস্টের এবারের পর্বে আমার অতিথি ছিলেন রুদ্রনীল ঘোষ। বুঝতেই পারছেন ভূমিকাটা আমি একটু অন্য অবতারে দিচ্ছি, সাক্ষাৎকার নেওয়ার অনেক পরে। এখন রুদ্রনীল ঘোষ এই নামটুকু বললেই তার পরিচয় দিয়ে দেওয়া হয়। রুদ্রনীল আমার মতে একজন অত্যন্ত দক্ষ এবং কুশলী অভিনেতা। যদিও বিজেপি করার কারণে ইদানিং তাকে বিশ্বাস ব্রাদার্স আর বিশ্বাস করতে পারছেন না। টালিগঞ্জে তার প্রবেশই নিষিদ্ধ হয়ে গেছে। এই ধরনের শিল্পীদের মধ্যে বিভেদ সৃষ্টি করা রাজনীতির বিচারে, এটা বাম জমানাতেও কতটা ছিল আমি বলতে পারবো না, তবে এই জমানায় নিয়মটাই হয়ে দাঁড়িয়েছে সর্বক্ষেত্রে যে হয় তুমি তৃণমূল করো, নয় রাস্তা দেখো। এখন অনেকেই এর সঙ্গে সন্ধি করে সমঝোতা করে টলিগঞ্জে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন, কিন্তু রুদ্রনীল এখনো পর্যন্ত তার প্রত্যয় অবিচল। জান যায় পার বাঁচান না যায়, এই ধরনের একটা চরিত্র তিনি, অত্যন্ত মজার। এবং তার সঙ্গে আমার কথা বলে যেটা মনে হলো সেটা হচ্ছে একটা বিচিত্র রাজনৈতিক জীবনের কার্ভ পেরিয়ে এসেছেন তিনি। একেবারে আগমার্কা বামপন্থী পরিবারের সন্তান, সক্রিয়ভাবে এসএফআই করেছেন। তারপরে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয়পাত্র হয়ে ওঠেন। মমতা তাকে খুব গুরু সরকারি দায়িত্ব দিয়েছিলেন এবং অবশেষে তিনি তৃণমূলের সংসর্গ ত্যাগ করে বিজেপির গেরুয়াধারী হয়েছে। আমি রসিকতা করে তাকে বলেছি যে বিজেপি তার মানে তোমার তৃতীয় পক্ষের মুখ। গোটা আলোচনাটা প্রায় 2 ঘন্টা ধরে হয়েছে। সেটা যদি একটা পর্বে আপনাদের দেখাই, আপনারা বোধহয় ক্লান্ত বোধ করবেন, কেউ কেউ ঘুমিয়েও পড়তে পারে। অতএব আলোচনাটা আমি 2টো খণ্ডে ভাগ করেছি। প্রথমটা দেখুন আজ, আর দ্বিতীয়টি আগামীকাল। পরপর 2 দিন আপনারা এটা দেখতে পাবেন। নমস্কার। হোয়াট ইজ ইউর প্রাইমারি আইডেন্টিটি? হাউ ডু ইউ থিঙ্ক posterity should remember him? As an অভিনেতা, as a politician, as social activist, which one? Or none of them? তো অভিনেতার জায়গাটা তো অফই করে দিয়েছে। তো যাই হোক, না, অভিনেতা কখনো অফ হয় না। হ্যাঁ মানে প্রফেশনগত জায়গা থেকে তো প্রায় এরা অফ করে দিয়েছে। এটা একটা তালিবানি ব্যাপারে একদম কিসের জায়গা সেটা শুধু তুমি একা নয়, আজকাল দেখছি অনির্বাণ বেচারাকেও করে দিয়েছে। হ্যাঁ, ও তো ওরই মাস্টার হয়েছে। হ্যাঁ, তো আমারটা 2021-এর সময় থেকেই পুরোটা অফ। অনির্বাণের জন্য যাদের খুব দুঃখ হচ্ছে, তো তাদের আমার ভালো লেগেছে দুঃখ হওয়াটা দেখে, কিন্তু দুঃখটা কেনাটা এরকম হয়ে গেছে। দুঃখটা প্রসারিত সার্বজনীন হলে ভালো হতো, কিন্তু যাই হোক না কেন। দাদা, আমি একদম ছোটবেলা থেকে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে এবং আমি কনসাস একজন পলিটিক্যাল কর্মী। কিন্তু বামপন্থায় তোমার হ্যাঁ, সেই সময় যে অপশন যাবে বা যে পরিবেশগুলো ছিল, পারিবারিক প্রেক্ষাপট, পারিবারিক কি করতো, বাবা মা দুজনেই শিক্ষক ছিলেন। এখন তারা বরাবর কলকাতায় বড় হয়েছে না, আমার হাওড়া। হ্যাঁ, এবং হাওড়াতে বাবা এবং মা তারা দুজনেই বামপন্থী আন্দোলনের সঙ্গে তারা জড়িয়েছিলেন। হাওড়ার কোথায়? হাওড়া সাঁতরাগাছি। এবার দুজনেই জীবিত না, তারা দুজনেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তারা দুজনেই শিক্ষকতার জীবিকাতে ছিলেন এবং সেই সময় ডেফিনেটলি সবাই জানেন যে মানে শিক্ষকদের শুধু সম্মান করা হতো, কিন্তু অর্থনৈতিক দিকটা ভয়ঙ্কর ছিল আর কি। তো ওই পরিবেশে বেড়ে ওঠা, সেই জায়গাটাতেই মানে স্কুল শিক্ষক। হ্যাঁ, স্কুল শিক্ষক। এবিটি আন্দোলন করতে হ্যাঁ ছিল। একদম। আর একটা জিনিস ভাই বোন নেই না, আর ঘুম থেকে উঠে যেটা দেখতাম হচ্ছে যে প্রচুর মানুষ আমাদের বাড়িতে এসে বসে থাকতেন, গরিব দুঃখী মানুষ। বাবা মা স্কুল যাওয়ার আগে তাদের জন্য কিছু না কিছু করতেন, আবার স্কুল থেকে ফিরে এসে
তাদেরকে নিয়ে কোথাও না কোথাও একটু যাতে সুবিধা হয় বেরিয়ে পড়তেন। তখন তো পারিবারিক রাজনীতির আজকে যে ঢেউটা পশ্চিমবঙ্গে বিশেষ করে তৃণমূল তুলেছে, তা তার তো কোনো অবকাশ তো ওইভাবে ছিল না। এবং দু ধরনের লোকজন ছিল হাওড়াতে, একটা হচ্ছে ওই ফরব্লক অনেকটা বেশি ছিল, ডেফিনেটলি দাদা তুমি জানবেই আর কি। এবং তার সঙ্গে সঙ্গে যেটা ছিল হচ্ছে যে কংগ্রেসি নেতা যারা ছিলেন তারা একটু বিত্তশালী মালিক গোষ্ঠীর লোকজন ছিলেন, এবং সেই তুলনায় সর্বত্রই তাই। হ্যাঁ, খুব বেশি করে আমাদের ওখানে ওইটুকু দেখতে পেতাম। আজকের মতো তো ওয়ার্ল্ডটা এতটা খুলে যায়নি বা জুড়ে যায়নি, তো ফলত সাঁতরাগাছি শহরে না, একটু গ্রামাঞ্চলে। এখন শহর হয়ে গেছে। আগে ওটা গ্রামে ভিলেজ জগাছা বলে আমাদের দিকে। জগাছা ফেমাস। হ্যাঁ, তো সেই আমাদের একজন খুব প্রায় বিশ্ববিখ্যাত বাঙালি সাংবাদিক সেখানে থাকে এখন, যে মুকেশ আম্বানির ছেলের বিয়ে দেয়, ইনভাইটার, নাম বলবো না। হ্যাঁ এনিওয়ে ক্যারি অন। হ্যাঁ, তো বাস ওইখানেই এবার যেটা হয়টাকে সেটা হচ্ছে যে আমার যেমন মা গান করতেন এত কিছুর মাঝখানে, হাজার অভাবের মাঝখানে কি গাইতেন? মা সন্ধ্যা দেবীর ছাত্রী ছিলেন আর কি। সন্ধ্যা মুখোপাধ্যায়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, উনি মা কাউকে গান শোনাতেন না, বা নিজের গান শোনাতেন বলে আমরা যে এখন যে ভয়ঙ্কর তথ্যগুলো জানি সেরকম একদমই নয়। তো মা ক্লাসে গেলে মাঝে মাঝে যেতেন, আমি ট্যাংটা হয়ে গিয়ে বসে থাকতাম, আর বাবা ছবি আঁকতেন। আমার ছবি আঁকাটা একদমই নয়, তো তারা সবাই মিলে জানতেন। মানে আমার এখনো পর্যন্ত, মানে আমি এই মোবাইলটা ব্যবহার করি কারণ এটার সঙ্গে একটা পেন পাওয়া যায়, আমি সারাক্ষণ হয় লিখছি বা ছবি আঁকছি, এটা আমার হ্যাবিট, যেটা করতে হবে। ওই যে লোকজন গুলোকে নিয়ে না তারা ওটাই সমাজসেবা বা অমুক তমুক লোকের জন্য কাজ করা, যেটা ওই একটাই না রাস্তা ছিল। তো এবার সেটা মানে পুরোটাই না চলে এসেছে, মানে ওই গান হয়তো লেখা, কবিতা, বা ছবি আঁকা, বা লোকজনের জন্য একটু দৌড়াদৌড়ি করা যারা বিপদে রয়েছে, সেটা নিজের মতো করে আমার কাছে জানিতে হতে শুরু করে। তার সঙ্গে পারিবারিক আমি মানে ভেরি ব্লেসেড চাইল্ড, মানে বর্ন অফ এ প্যারেন্ট যারা শিক্ষকতা এবং সমাজসেবা একদম এবং রাজনীতি, যেটা পিওর এসেন্স অফ রাজনীতি, একদম নট টুডেস পলিটিক্স, করেছেন। এবং একই সঙ্গে দুজনেই সংস্কৃতিগত ক্ষেত্রে খুব সৃজনশীল ছিল। সুতরাং তোমার ডিএনএ তে এই ধারা প্রবাহিত হবে, এর চাইতে অবভিয়াস কিছু হতে পারে। ব্লেসড। হ্যাঁ, এটা কোনো সন্দেহ নেই। তো তারপরে তোমার লেখাপড়ার ব্যাপারটা কোথায় হলো? স্কুল, কলেজ? লেখাপড়াটা হাওড়াতেই করা, হাওড়াতেই স্কুলিং, এবং তারপর হাওড়ার খুব বিখ্যাত কলেজ, চর্চিত কলেজ, ডক্টর হরিপদ ভারতী যেখানে ছিলেন আর কি, হাওড়া নরসিংহ দত্ত কলেজ, মানে যেখান থেকে হাওড়া রাজনীতির একটা একদম। তো সেইখানে ছোটবেলা থেকেই আমাকে ছবি আঁকার জন্য হাওড়াতে ফরব্লক জানাতো তো বেশিরভাগ সময়তে। তো ফরব্লকে যেটা নিয়ে এখন অশান্তি চলছে আর কি এদের, তো ফরব্লকের চিহ্নটা খুব গোলমেলে, সেটা হচ্ছে সিংহ, মানে চিহ্নটা গোলমেলে, মানে আঁকতে গিয়ে গোলমেলে। তো ফলত আমি যদি ছোটবেলা থেকে আঁকতাম, আমায় ভাড়া করে নিয়ে যাওয়া হতো। কি ভাড়া? একটু আলুর দম আর পাউরুটি দেওয়া হবে। ওকে। তো ক্লাস 7 থেকে আমার ওইটা আলুর দম আর পাউরুটি দিতে, নাহলে বাকি যারা সিংহ আঁকতেন, অ্যাকচুয়ালি সিংহ আঁকতেন না তারা, একটা কুকুর আঁকতেন, আর ল্যাসটা লম্বা করে ডগায় ওই দাঁত মাজা ব্রাশের মধ্যে এরকম করে দিতেন, নিচে লিখতেন সিংহ চিহ্নে ভোট দিতেন। তা সেই অনুযায়ী আমার বেশ কদর ছিল। সিংহ প্রতীক হিসেবে খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। দুর্গাচরণ কেউ বরণ করতে পারবে। তো তারপর আস্তে আস্তে ওই বাবা মায়ের সঙ্গে এই কাজগুলোর সঙ্গে জড়িয়ে যাওয়া, এবং ফাইনালি ভোটের সময় তোমার বাবা মা কি সক্রিয়ভাবে প্রচারে নামতে? অবভিয়াসলি ফরওয়ার্ড ব্লকের ক্যান্ডিডেটের জন্য, ফরওয়ার্ড ব্লকের ক্যান্ডিডেটের জন্য, বা যখন বাম ক্যান্ডিডেট জোট, আর বিরোধী বলতে শুধু সেখানে তো শুধুমাত্র কংগ্রেসই যারা মানুষজন ছিলেন তারাই ছিলেন রাজনৈতিক ভাবে। এই কলেজে আমি অ্যাটমসফিয়ার পিসফুল ছিল, সামাজিক। মানে আমি কংগ্রেসই বলে সিপিএম এর বহু জায়গায় আমরা দেখেছি যে একদম ধোপানাপিট বন্ধ করে দিত। হ্যাঁ, ইয়েতে কি বলে, ফলিরল ঢেলে দিত পুকুরে মাছ। মানে দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট ফেজ অফ কমিউনিস্ট ফেজ দ্যাট উই স ইন বেঙ্গল। তুমি হয়তো কখনো ছোট ছিলে বা জন্মায়নি, ছোট ছিল, কিন্তু এই ধরনের একটা কাউন্টার অ্যাটাক, মানে বিভৎসতা, যে ভাতেও মার, পানিতেও মার, ধোপাতেও মার, নাপিতেও মার,
হ্যাঁ না, ওইটা পরিষ্কার সমান আমার মনে আছে যে পরিষ্কার কার মেয়ে এবং কার ছেলে কটা অবধি কোন ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে প্রেম করবে সেটাও কিন্তু আমি দেখেছি যে আমাদের ওই লোকাল পার্টি কমরেড ঘন্টাইদা তিনি ঠিক করে দিতেন। তো এটা কেন সত্যি ঘন্টাই ছিল? নামটা ওকে, পাল্টে বলছি আর কি, ওনারাই ছিলেন। তো এবার এই পরিবেশটা দেখতাম, কিন্তু যেটা হতো সেই লেভেল অফ জায়গায় মিডিয়া আজকের মতো বা যার হাতে এখন এই অ্যান্ড্রয়েড ফোনটা আছে সেও তো কোথাও একটা ছবি তুললে ভিডিও তুললে সেও তো একটা অবশ্যইভাবে রিপোর্টিং করে দেয়। এবার সেই অবকাশটা ছিল না বলে পাড়ার ঘটনা পাড়াতেই চাপা পড়ে যেত, বেপাড়া যেত না, না না কিছু নয় বলে ব্যাপারটা ছড়িয়ে যেত। কিন্তু তারপর যখন আস্তে আস্তে আমি কলেজে গেলাম এবং স্ট্রং ছাত্র রাজনীতির মধ্যে ঢুকলাম, সেই সময় একটা বিচিত্র অভিজ্ঞতা আমার হয়েছিল। হাওড়া গাও সেটা। সেটা 91। ও, হুম। 91। তো ওই সময়তে পরিস্থিতি, তখন বামফ্রন্টের মধ্য ভবন। হ্যাঁ মধ্য গগন, মধ্য গগন। এবং ওই সময়তে কিন্তু যেটা অসাধারণ বিষয় ছিল যে ডিএম অফিস ঘেরাও একটা ডাক ফাঁক দেওয়া হলো। সরকার বামফ্রন্টে সরকারি দল হিসেবে মাতব্বরি করে সিপিআইএম, এবার এসএফআই নেতা, ডিএম অফিস ঘেরাও, আমাদেরই সরকার। বুঝতে পারিনি এই ব্যাচটা এখন এসে বুঝতে পারি কি সুন্দর ছিল। ডিএম অফিসে গেলাম, ঘেরাও ফেরাও করলাম, এমন মারল পুলিশ। সে সময় তো কমোডের এত বলচাল ছিল না, ইন্ডিয়ান স্টাইল। হ্যাঁ একদম পরিষ্কার ওই শ্রেণী বজ্রাসনের মতো বসে পড়ো। 2 সপ্তাহ বসতে পারি। যখন ব্যথা আস্তে আস্তে সারলো তখন আস্তে আস্তে মনের মধ্যে প্রশ্ন উঁকি মারলো, আচ্ছা সরকার তো পুলিশ তো পরিষ্কার এই আমাদেরই, তাহলে তো মারলো কেন? আর যদি মারবে জানতো তাহলে আন্দোলনটা করতে পাঠালো কেন? এই যে বাইরে থেকে একটা নানা ও কিছু নয়, এই যে একটা আলাদা রেখে দেবার যে খুব সুনিপুণ একটা অঙ্ক, সেটা অনেক পরে বুঝতে পেরেছিলাম যেটা প্রদর্শনীর জন্য, এটা বাড়ি নিয়ে যাওয়ার জন্য নয়। তো ওই যে কোমরে ব্যথাটা হয়, তারপর আস্তে আস্তে যেটা বুঝতে পারি বিশেষ মানে করে লাঠিচার্জ করেছিল, ভয়ঙ্কর মেরে পাট পাট করে দিচ্ছে। তাই নাকি? একদম অনেককে, কতজন আহত হয়েছিল? প্রায় জোনা আমাদের যারা মাতব্বর নেতা টাইপের ছিল তাদের প্রায় সবাই, খান 9-10 জনকে তো মেরেই ছিল। সবাই হসপিটালে? হ্যাঁ সুন্দর করে। তুমিও গিয়েছিলে হাসপাতালে? হ্যাঁ তো বাবা মা কিভাবে নিলেন? অত্যন্ত চিন্তিত। এবং তারা একটা জিনিস যেটা ছিল যে তারা না ওই আতুপুতু করে আমায় বড় করেনি। এক হচ্ছে আতুপুতু করতে গেলে কোথাও একটা হালকা স্বাচ্ছন্দ্যের দরকার হয়। আর আমার বাবা মা যেহেতু খুব হার্ডকোর জীবনটা যাপন করতেন, যে চূড়ান্ত রকম কিছু খারাপ মাথায় আঘাত লাগেনি তো, পেটে কতটা লেগেছে বলো না, পায়ের ওপর দিয়ে গেছে, কোমরের ওপর দিয়ে গেছে, ঠিক আছে। 2 দিনের পর আবার বেঁকে টেকে বাড়ি চলে আসি। তারপর বক্ররেখা তো বাবা বাবা মাকে তখন জিজ্ঞেস করলেন না এ কি কি কিরকম দল তোমরা করো? যে দলের ডিএম অফিস ঘেরাও করলেন, এই ধরনের একটা ঝুঁকিপূর্ণ জায়গায় পৌঁছে যেতে হয়, এবং আমার না হয় পায়ে লেগেছে, একটা লাঠির বাড়ি মাথায় লাগতে পারতো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, ঠিক আছে? তো তখন তো আমি মারাও যেতে পারতাম। তো এই প্রশ্নটা বাবা মাকে করনি? চ্যারিটি শুড অলওয়েজ বিগিন এট হোম। হ্যাঁ সেটা ঠিকই হয়েছে। যে সেটা হচ্ছে যে ওই হসপিটালে দেখতে গিয়েছিল, দেখতে গিয়ে বাবা পরিষ্কার জিজ্ঞেস করলো যে কোথায় লেগেছে। আমি বললো যে এইখানে এইখানে। আমি দেখলাম যে কিছু সিনিয়র লিডারশিপের সঙ্গে বাবা কথা বলছে। কথা বলার পর মানে একটু হালকা উষ্ণতা ছিল সেই কথাবার্তার মধ্যে, এবং তার মধ্যে দাদা তুমি যে কথাগুলো তুললে অবভিয়াসলি বাবা হিসেবে সেই কথাগুলো বেরিয়েছে। এবং তাতে দেখলাম যে বাবার খুব একটা হাসি খুশি মুখ নয়। তো তারপর এসে বললো যে 2 দিন পর সম্ভবত ছেড়ে দেবে। ডাক্তারবাবুর সঙ্গে কথাবার্তা বললাম, এই পরে জায়গায় জেনে বুঝেছি। তো তার কথার মধ্যে হয়তো কোনো হিডেন সিগনেচার ছিল, ওই সময় মাথা হয়তো সেটা আয়ত্ত করতে পারেনি, বাট ডেফিনেটলি সামথিং হ্যাপেন। এবং কেন আমি পরের কথাটা উল্লেখ করতে কোন হাসপাতালে ভর্তি হয়েছে? আমরা হাসপাতাল, সেটা ও আচ্ছা, ঠিক আছে। ওটা মোটামুটি 1 হয়েছিল। ওয়ান ওয়ে বলতে যাবেন আপনি ফিরবেন না, এরকম? হ্যাঁ যাবেন পায়জামা পাঞ্জাবি পরে ফিরবেন তুলসী পাতা 2টো ফ্রি নিয়ে, ঠিক আছে? তো এই ধরনের একটা চলছে। তো সেখানে তো ওই পরিবেশের মধ্যে যেটা হয় আর কি, ওই যে জায়গাটা যেখানে পরিষ্কার সম্বন্ধে, সেখানে গুলিবন্দুক বোমের রাজনীতি একদম আমরা ফেস করতাম।
হয় আমাদের পেছনে দৌড়েছে, নয় আমরা দৌড়েছি। সেটা ভয়ঙ্কর রকম। মানে কারা করতো? ছাত্র পরিষদ? না, ছাত্র পরিষদ তো করতো কিছু, কিন্তু তার মাঝখানেও পরিষ্কার লেফটের খেলাটাতে একটু অন্যরকমের জায়গা ছিল, মানে চুপড়ি চাপা দিয়ে শালিক পাখি ধরা। তো সেটা আমরা বুঝতে পারতাম না যে ওই খেলাটার মধ্যে আমরা আস্তে 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 ঢুকে যাচ্ছি, এবং বাইরে বাহ্যিক দিক থেকে একটা অসম্ভব সুন্দর ডিসেন্ট একটা অ্যাপ্রোচ তৈরি করে রেখে দেওয়ার যে হ্যাবিটটা, সেটার মধ্যে নিজেরা জারিত হয়ে যাচ্ছে। এবার যখন আস্তে আস্তে প্রশ্নগুলো আসতে শুরু করলো, সেটা কিন্তু দাদা 2007-08 পর থেকে এই ধীরে ধীরে বিদেশের খবরগুলো আমাদের কাছে আসতে শুরু করলো। যেভাবে আমার নেতারা আমাকে চীন, ভিয়েতনাম, 1991 সালে পশ্চিমবঙ্গে হাওড়ার নরসিংহ দত্ত করে এসএফআই এর বিরোধিতা এমন কারা করতে পারে, যাদেরকে এসএফআই কে আবার বোম নিয়ে তারা করতে হবে? ছাত্র পরিষদই তাহলে ছাত্র পরিষদের এত কলজির জোর ছিল না? যথেষ্ট এবং কলজেট দিচ্ছে। ওকে, জিতছো তারা ভোট, জিততো, হ্যাঁ, মাঝে মাঝে জিতে। কিন্তু মানে ভোট মেজরিটিতে আমরা বেরিয়ে যেতাম। ভোটটা কি তোমরাই নিয়ন্ত্রণ করতে না? ভোটটা কি হতো? শ্যাম ভোটিং আর ফ্রি ভোটিং আর কন্ট্রোল ভোটিং? না, বলা হতো ফ্রি ভোটিং, যেভাবে এখনো বামপন্থীদের ভোট দেওয়া, মুক্ত মুক্ত হ্যাঁ আবার গণতন্ত্র। আবাদ গণতন্ত্র। এই আমাদের যাদবপুরের ছেলে মেয়েদের চেয়েছে এখন ছেলে মেয়েদের হোস্টেল এক হয়ে যেতে হবে, যেমন পোস্টার পড়ে। ঠিক আছে, ওই ধরনেরই গণতন্ত্র একটা পরিবেশ ছিল আর কি। আমাদের কাছে বোঝানো হতো যে এইটা হচ্ছে স্বাধীনতা, বন্ধনহীনতা, শৃঙ্খলহীনতা। এই বিভিন্ন হীনতা করতে করতে যখন ইলেকশনের কাজে আমরা ধীরে ধীরে গ্রাউন্ডে মানুষের কাছে পৌঁছানো শুরু করলাম, তখন একটা অদ্ভুত প্রথম নির্বাচন সক্রিয়ভাবে কাজ করেছে কোনটা? ওই 94-এর আশপাশে বড় করে পরিষ্কার। 87-তে একটা ভোট হয়েছিল, তারপর 91-এ হয়েছে, হ্যাঁ, তারপর 96 ওই 94-এর পর থেকেই আস্তে আস্তে আমরা নির্বাচনের কাজে, যেহেতু পার্টি মেম্বারশিপ পেয়েছি, ইন্ডক্ট্রিনেশন কমপ্লিট, হ্যাঁ, পার্টি মেম্বার হয়েছে। হ্যাঁ, ইউ আর মানে একদম রেড কার্ড হোল্ডার, ফ্যান্টাস্টিক। তারপর তারপর পার্টি মেম্বারশিপ ড্রপ করি, শুধু আমি না, আমার মতো প্রচুর তারা ড্রপ করে হচ্ছে অ্যাভারেজ ওই 9 থেকে 2009 সময় থেকে। তার একটা অদ্ভুত বড় কারণ ছিল, পৃথিবীর খবরগুলো না আস্তে আস্তে শুরু করছে কমিউনিজম, অমুক তমুক, মানুষ কত ভালো আছে, যে যে বিষয়গুলো আমাদেরকে বলা হতো, দ্বিতীয় বিকল্প জায়গা ছিল না এগুলোকে যাচাই করা। আজ যেমন আমরা এই ফোনটা দিয়ে সারা পৃথিবীতে কি ঘটছে, কতটা ভেঙে পড়েছে, কে কতটা উন্নত হয়েছে, একদম তথ্য প্রমাণটা জানতে পারি। ওইখানে আমাদের কমরেড লিডারশিপ ছাড়া আর বাকি বিশ্বাস করার মতো জায়গা সত্যি কথা ছিলই না। কিন্তু যখন আমরা লোকজনের কাছে পৌঁছতে শুরু করি, তাদের মধ্যে একটা অদ্ভুত উষ্মা এবং রাগ দেখি, এবং তাদের খালি মনে হওয়া শুরু হয় আমাদের জোর করে গরিব গরিব রেখে দেওয়া হচ্ছে। এই প্রশ্নগুলো যখন তুলতে শুরু করি, তখন কিন্তু কখনো 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে বাড়িতে, এমন প্রশ্ন করেছি যে আমি অদ্ভুত প্রশ্ন করতাম সুমনদা, যে যে ওখানে লিডার কে ছিলেন? স্বদেশবাবু? স্বদেশবাবু দিকেছিল ওখানে, আমারই ফ্যামিলি সম্পর্কে, যেটু তারপর মেয়র হয়েছিলেন হাওড়ায়, কমরেড সুবিনয় ঘোষ, তিনি মেয়র ছিলেন, আমি জেঠু। তো এবার এই প্রশ্নগুলো জিজ্ঞেস করতে যে যারা ছিলেন, তারা খুব কড়া ভাবে আর কি অপারেশন করা শুরু করলাম। যে আমি তখন লোকনাথ বাবার খুব একটা ফ্র্যাঞ্চাইজি, লোকনাথ বাবার ভক্তরা সাংঘাতিক আস্তে আস্তে বেড়ে উঠছে, বাবুইহাটিতে বড় করে পুজো হওয়া শুরু হলো, ইত্যাদি প্রভৃতি। তাঁর লকেট লোকের গলায় গলায় আসতে শুরু করলো ওই সময়টাতে। একটা অদ্ভুত একটা টার্মাইল চলছে, ওইটা ছড়াতে শুরু। তার মধ্যে যে কয়েকটা বই টই হাতে এলো, পড়তাম, বাকি ওদের কথা শুনতাম, আমরা পড়ে দেখতাম। তো আমার মনে করে মনে হচ্ছে একটা রাস্তা, একটা অন্যরকম, যাই হোক, এটা রাজনীতির সঙ্গে মিললে কিন্তু খারাপ লাগছে না যা যা পড়ছে। তো আমি প্রশ্ন করেছিলাম যে বাবা লোকনাথকে আমি দেখিনি, আমি চিনি না, কিন্তু তার যে কথাগুলো আমি পড়ছি সেগুলো তো আমার খারাপ লাগছে। তার গলায় মালা দিলে দোষ, আর আমি কমরেড লেনিনকে দেখিনি, তার মূর্তিতে মালা দেওয়া হচ্ছে, সেটা ভালো। এই দুটো যদি তফাৎ একটু আমার বুঝিয়ে দেন, বেশ অনেকজনের সঙ্গে তর্ক বিতর্ক হয়, একটু বলতে পারে। তো তখন আমার খুব জটিল উত্তর দিয়ে পরিষ্কার বলা হয়েছিল যে কমরেড দুটো জিনিস এক করে ফেলবে না। গম্ভীর গলার মধ্যে মনে হয় যেন 250 গ্রাম বিড়ির ধোঁয়া জমাট বেঁধে রয়েছে,
তো সেরকম একটা উত্তর দেওয়া হচ্ছে যেটা আমি প্লিজ হই না। দাদা যেটা আস্তে আস্তে বুঝতে পারি, এই যে একটা কথা আমার খুব সারপ্রাইজ লাগছে। দেখো, পৃথিবীতে আহ এই বিংশ শতকে যদি একটা বছরকে একেবারে টেকটনিক শিফট ফ্রম ওয়ান সিস্টেম টু অ্যানাদার হয়, তাহলে সেটা 1989 সালে ঘটে গেছে, বার্লিন ওয়ালের পতন। ঠিক আছে। আর 1991 সালে সোভিয়েত, হ্যাঁ, আমি সেটা চাক্ষুষ করেছি, যাই হোক সেটা বড় কথা না। আমি লিখেছিলাম আনন্দবাজারে একটা স্টোরিতে যে আমি যখন ঢুকিয়েছিলাম তখন এটা সোভিয়েত ইউনিয়ন ছিল। হ্যাঁ, এখন সোভিয়েত আছে, ইউনিয়ন নেই। তো একটা, সুতরাং 1991 পরবর্তী প্রজন্ম, ইস্ট ইউরোপের লেক ওয়ালেসা, বার্লিন ওয়ালের পতন, সোভিয়েত এম্পায়ারের ফল, সোভিয়েত উইথড্রয়াল ফ্রম আফগানিস্তান, ঠিক আছে, সব আনমিস্টেকেবল সাইন্স অফ সোশ্যালিজম ক্রাম্বলিং। সেখানে দাঁড়িয়ে সিপিএম এর লিডাররা কি বললো, তাদের কি বয়ে গেল? তোমাদের কি এইটুকু এক্সপোজার ছিল না না বহির্জগতে কি হচ্ছে? না 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 দাদা, এক্সপোজার থাকলেও একটা না খুব অদ্ভুত, যেটা পরে বুঝতে পেরেছি যে এটার থেকে বৃহত্তর মৌলবাদ আর কিছু হতে পারে না। মানে এই যে স্বাধীনতার নামে যে একটা মৌলবাদ তৈরি করা হয়েছে, এটা ওই কিম জং উনের ভালোবাসার মতো। আমি দেখছিলাম যে কালকে একটা বাচ্চার ভিডিও দেখছিলাম, তুমি কেমন আছে সোনা টাইপের করছে, ওদের বাসাতে হয়তো এটা ঠিক সেই ধরনের ছিল। স্বাধীনতা ততটুকুই যতটুকু আমি তোমাকে দেব, তার বাইরে একটা স্বাধীনতা নয়। এটা বিশৃঙ্খলা তৈরি করা, যেটা কোন সাংগঠনিক রাজনীতির ক্ষেত্রে অপরাধ সম। তো এই না একটা ধারণা তৈরি করে দেওয়া হতো খুব সুন্দরভাবে। তো এখন সেটা বিভিন্ন ছানাকাটা অবস্থায় আসছে। তাতে যেটা আমার বারবার যে প্রশ্নগুলো মনের মতো উঁকি মাত্র, সেগুলো একটু আউট অফ সিলেবাস হয়ে যেত ওদের আর কি। এবং আমাদের বেশ কিছু বন্ধু বান্ধব যারা হিউজ ওই সময় আমরা বেরিয়ে আসি মানুষের সঙ্গে ইন্টারাকশন করতে, বারবার এসে মনে হচ্ছিল 2009 সালে মানে মানে মহাপতনের ইঙ্গিত প্রতিটি দেওয়ালে লেখা হয়ে গেছে। না আর্টের জায়গা থেকে আমি বলছি যে যারা ধরো তোমাদের মতো এত অভিজ্ঞ মানুষ, 10টা জায়গায় তোমরা মুভ করছো, 10টা ইন্টারাকশন করছো, তোমরা যে মেধায় বিচরণ করছো, তোমাদের কাছে হয়তো বাকি বিশ্ব ইতিহাস যতটা পড়া হয়েছে, বিশ্ব রাজনীতির ইতিহাস চোখের সামনে দেখা হচ্ছে, একদম দেখতে পাচ্ছ। এবার আমাদেরকে না, মানে যেহেতু একটা দলীয় শৃঙ্খলার মধ্যে থাকতে গেলে ও কিছু না, মানে ও হাওয়া ওখানে বইছে, এখানের জন্য কিছু নয়, আমাদের শোষিত নিপীড়িত গরিব মানুষের কাছে এই যে দুঃখের একটা সেলসম্যান হওয়া, তাদের পার্ট না হয়ে, মনে মনে তাদের পার্ট না হয়, তাদের দুঃখটা আর একটা সেলসম্যান হয়ে ঘোরা, এই একটা অদ্ভুত বিষয় আমাদের। তার মানে সিপিএম করা মানে যদি আমি রবীন্দ্রনাথের অ্যালেগরি দিই, তাহলে চিরতন হরতাল ইস্কাপনের মতো। একদম একটা রাজপুত্রের প্রয়োজন ছিল যে আসবে, এসে ভেঙে তছনছ করে দেবে। হয় সেরকম রাজপুত্র অবশ্য বুদ্ধবাবু কিছুটা ছিলেন, হ্যাঁ নিশ্চয়ই ছিলেন। তো যাই হোক, মানে আমি যতটুকু তার সঙ্গে বেশবার সুযোগ পেয়েছি, সেটা লেখালেখির কারণেই। যখন নন্দনে আড্ডা মারতাম, ওই মাঝে মাঝে লিখে পাঠাতেন, ওই তখন জাস্ট ওইটুকু সময়। তুমি পার্টিটা ছাড়লে হবে একদম 2009-তে পার্টি মেম্বারশিপ চিঠি লিখে ড্রপ করি। আর রিমুভ করো না তোমাকে এক্সপায়ারও করেনি। না নর্মালি কমিউনিস্টরা যখনই দেখে যে কেউ একটু বিদ্রোহী হচ্ছে, তো তা সে নিজে থেকে চলে গেলেও তাকে তাড়িয়ে দেয়, আর তাড়িয়ে দিয়ে গিভ দ্য ডগ এ ব্যাড নেম, বলে তার চরিত্র, তার কত বেআইনি সম্পত্তি আছে সেগুলো সেগুলো বলে। তোমার ক্ষেত্রে সেই না, দুটো আমার ক্ষেত্রে যে দুর্দশা হয়নি। কলেজের পরে কোথায় পড়েছো? না, কলেজ একদম শেষ করলাম, শেষ করার পর আমি গ্রাফিক্স নিয়ে পড়াশোনা করেছি, অ্যানিমেশন এন্ড গ্রাফিক্স। কোথায়? সেটা ক্যাট ক্যামে পড়াশোনা করতাম, তখন আমি কলকাতাতে আসতেই হতো আর কি, ওইখান থেকে এখানে আসতে হতো, থিয়েটার করতাম। সুতরাং টিল ইউ গ্রাজুয়েটেড, হুম তুমি একটা মানে হাওড়ার হোমবর্ন চাইল্ড, হাওড়ার মানে গঙ্গাই সীমানাই মধ্যেই তুমি আবদ্ধ ছিল। হ্যাঁ, আর কলকাতাতে আসা বলতে গেলে আমার একদম তুমি নাটক করা শুরু করা কোন বছর? থিয়েটার নাটক করা শুরু হয় ক্লাস 8। সেটা কোথায়, মানে পাড়ার নাটক? এটা হাওড়াতেই, আমার পদক্ষেপ বলে আমাদের একটা থিয়েটার দল ছিল, সেটাই করতাম। আর থিয়েটার মনে আছে ঘরের খেয়ে মনের মোস্তারানা হাওড়ায় ছিল, যেটা মজা হতো সুমনদা।
সেটা হচ্ছে যে যেহেতু বাকি ছেলেপুলেদের এই থিয়েটারের কাজে বাবা মায়েরা আসতে দিতেন না, বাণীনিকেতন বলে হাওড়ার একটি হল ছিল, হাওড়ার রামরাজতলা রাম মন্দিরের ঠিক পাশে, বহু চর্চিত পুরনো রাম মন্দির, তার ঠিক পাশেই হলটা ছিল। এবার ওখানে যেহেতু 10টা চরিত্র লেখা হলে আমরা 4 জনকে পেতাম, বাকিদের পেতাম না। তো তাই একজনকেই 2-3টে চরিত্র শিফট করতে হতো একটা নাটক। এবং ওই অভাব থেকে কিন্তু একটা খুব মজাদার ঘটনা ঘটতো যে মানে বাই 1 গেট 3 ফ্রি, আমি 3টে অভিনয় একসঙ্গে করছি, এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই ঘটতো। তো সেই থিয়েটার দলটা বহুদিন কন্টিনিউ করেছি। তারপর সেটা করবার পর আমি কলকাতায় এসে রমপ্রসাদ বণিক তখন একটা দারুণ টিচার, তার সংস্পর্শ ডিরেক্টলি। তখন কি তিনি বহুরূপীতে? হ্যাঁ, তখন বহুরূপীতে না, বহুরূপীতে তিনি বেরিয়ে এসেছেন। বেরিয়ে এসে তখন আমাদের চন্দন সেন, খরাজ বাবাজি, শান্তিলাল, ওই তার একদম ওই হাতে তৈরি ছাত্র দেবরঞ্জন নাথ, আমি দেবরঞ্জন নাথ, তার কাছে এই চর্চাটা শুরু করলাম যে মনটা একদম আমি অন্যদিকে দেব। মনটা ভেঙে গেছে এই কারণে, আমার বারবার এসে মনে হচ্ছিল যে এই দলটা বিক্রি করছে গরিবেরা, রাস্তা ইচ্ছা করে গরিবের মতো করে রেখে দেবে যাতে গরিবের স্বপ্নটা বেঁচে থাকে। সেই সময় স্টেট বাস গুলো এ পাড়ায় ব্রেক মারলে 3 কিলোমিটার দূর থেকে থামলো, এটা শুনতে পাওয়া যেত। এবং অ্যালুমিনিয়ামের লাটিন এমন করে বেরিয়ে থাকতো যে গায়ে লাগলে সেফটিক, এবং তারপর হাওড়া হসপিটাল 1 ওয়ে। তো উপায় নেই, এই সবটার মধ্যে না কিরকম একটা নেই 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 একটা জিনিস রেখে দেওয়া হতো। সরকারি বিল্ডিং গুলোকে দেখলে মনে হয় এক্ষুনি চাবড়া খুশে মাথায় পড়বে, ভেঙে পড়ে যাবে, পুরোটাই ছিল। পরে বুঝতে পেরেছিলাম যে পরিকল্পনা, আস্তে 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 গরিব গরিব থাকো, তুমি একটু ভালো করলে বাকিদের মনে হবে আমার তাহলে রাস্তাটা ভালো করে দিই, স্বপ্ন দেখাতে সুবিধা হবে। মানে যত আমি মিষ্টি খাইয়ে ডায়াবেটিসটা করাবো, তত বেশি ইনসুলিনটা বিক্রি হবে। যদি আমি মিষ্টির দোকানটা না খুলি অভাবে, তো তাহলে আমার এই স্বপ্নটাকে আমি বিক্রি করতে পারবো না। এটা আস্তে আস্তে নিজেরা আমরা বুঝতে পারি। এটা একটা ক্লাসিক্যাল মানে কাউন্টার ন্যারেটিভ অফ ডিবাঙ্কিং কমিউনিজম, যে গরিবকে গরিবই ডাকো। হ্যাঁ, এসেনশিয়ালি কিন্তু কমিউনিস্ট আর নো কমিউনিস্ট, আনফর্চুনেটলি গরিব গরিবই ডাকে, গরিব গরিব, নট উইথস্ট্যান্ডিং এনি রেজিম। হ্যাঁ। সো টু দ্যাট এক্সটেন্ট মানে গরিব বাড়লে বিপদ, গরিব কমলে বিপদ। কমলে দেব, সেটা তো একটা রাজনৈতিক রিয়ালিটি। আমরা এত বড় বড় কথা বলি, ভারতবর্ষ বিশ্বগুরু, 4th লার্জেস্ট ইকোনমি, অথচ 80 কোটি মানুষকে তার খন্ডিবৃত্তির জন্য আমাদের ফ্রিতে রেশন দিতে হয়। সো there is a tremendous মানে ডাইকোটমি, and আমি তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি। তো সো ইউ গট কমপ্লিটলি ডিসেনচ্যান্টেড একদম। যে 2009 সালে ছেড়ে দিলে, এবং তুমি মনে করলে যে এবার তোমার যা কিছু ক্ষমতা বলো বা প্রতিভা বলো, আমি সবাই একদম থিয়েটারে তখন থিয়েটারে আর কারা কারা এসেছিল যারা মানে আজকেও মানে নাম করা খুব? দেবশঙ্কর কি তখনই প্রথম অভিনয় শুরু করে? দেবশঙ্কর দা তার একটু আগে থেকে, দেবশঙ্কর দা যে ব্যাচটা ছিল, দেবশঙ্কর দা, ওদিকে রজতাভ, খরচদাদের, এই পুরো ব্যাচটাই আমাদের বেশ একটু আগে। আমরা কোনো গ্যাপ টাইমের মধ্যে আসে, মানে ওই সময় হঠাৎ হঠাৎ তাই নাট্যকার এবং নট হিসেবে প্রাক্তন আবির্ভাবটা কমে গেল। ব্রাত্যতার আগে প্রায় আমার যতটা মনে পড়ছে সেটা ওই 94 থেকে 96 এর মাঝখানে, সেই সময় থেকে ওর লেখা পেনিট্রেট করা শুরু করে আর কি। আস্তে 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 আলোচনাটা হতে শুরু হয়, বাড়তে থাকে আর কি ওই সময়। তারপর তো ইন্টারটেনমেন্ট বা ওই সমস্ত গুলো, সেগুলো তো অনেক পরে। হ্যাঁ হ্যাঁ, অনেক পরে এসেছে। তো ব্রাত্য তোমার কন্টেম্পোরারি নয়? না, আগে ওকে, আগে। তো ব্যাস ওই কাজ করা শুরু করি। রাজনীতির খোঁজটা রাখতাম, কিন্তু কখনো পর্যন্ত সেটার মধ্যে সম্পৃক্ত হব, কারণ এতটা ধাক্কা খেয়েছি, এতটা দুঃখ পেয়েছি, এতটা মানুষের যে চাহিদা, মানুষকে না মানে সারাক্ষণ আমি দেখেছিলাম যে মানুষকে দাগিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকতো আমাদের যারা লিডারশিপ ছিলেন তাদের মধ্যে। মানুষ বুঝছে না, মানুষ বোকা, মানুষের ঘুম ভাঙাতে হবে, এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি সেটা আমরা কজন ঠিক আর পুরো মানুষ বর্ধ, সেইটা কিন্তু নিরহংকারে একটা ওই চুবড়ি চাপা দিয়েই বলা হয়।
সেটা কনস্ট্যান্ট চলতো এবং সেটার থেকে আমরা বহুজন সরতে শুরু করি। কষ্ট পেয়ে যে আমাদের মিথ্যে কথা বলা হয়েছে, আমাদের সময়টা নষ্ট করা হয়েছে। যখন মানুষের কাছে যাচ্ছি, মানে আমি বারবার একটা উদাহরণের জায়গা বলি, মানে কেউ হয়তো কোনো পার্টি অফিসে এসেছে যে আমার বাড়ির সামনে টিউবওয়েলটা একটু খারাপ হয়ে গেছে, কমপ্লেন ঘন্টা আপনি দেখে দেবেন। কেউ যদি পার্টি অফিসে যায় তাকে পরিষ্কার বলে কমপ্লেন কল তো মানে তখন বলসেবিক আন্দোলন বিরাট, বুঝলেন, কিউবায় কমপ্লেন ঘন্টায় বলে একজনকে জিজ্ঞেস করে, হ্যাঁ সে বিরাট ব্যাপার। কিউবায় তখন একটা লোক সে কল টিপে জল খাবে সেটা করতে গিয়ে 40টা লোক সারা পাড়া থেকে জেগে উঠলো, বলে এমন একটা আন্দোলনের তারা দিয়ে দিল যিনি একটা কল ঠিক করতে যাচ্ছিলেন সে দু চোখ দিয়ে এমন অসুবিধা, সে 2 বালতি জল চোখের জল নিয়ে বাড়ি চলে গেল। মানে এই যে একটা ফান, এই যে একটা পরিকল্পনা, তো এইটা দারুণ ভাবে চলতো। তো আমার খুব রাগ হতো, মানে আমি বলতে আমি একা নয়। তো দীর্ঘ সেই সময় থেকে সরিয়ে রাখতাম, খবর রাখতাম কি হচ্ছে না হচ্ছে। তখন তোমার বাবা মা জীবিত? বাবা মা মা গত হয়েছেন 2011-তে, হ্যাঁ জীবিত রয়েছেন। তুমি যখন থিয়েটারে মন দিলে, দল ছাড়লে, তখন কি তোমার বাবা মাও ডিসলিউশন উইথ দ্য পার্টি না? হ্যাঁ। তারাও তখন পূর্ণোদ্যমে পড়ে যাচ্ছে? না, আমাদের বাবা মা এবং শিক্ষকদের একটা খুব বড় গ্রুপ, মানে তারা থিয়েটারের সঙ্গেও বেশ কয়েকজন জড়িয়ে ছিলেন আর কি। মানে বাবার বন্ধু ছিলেন মানে বহুরূপীর খুব বিখ্যাত অভিনেতা গৌতম বসু। তো তিনি মানে আমার দীপাদিকে, মানে দীপা দাস মুন্সি, দীপা দাস, যাই হোক, তো দীপাদিকে, দীপা ঘোষ, মানে দীপাদিকে চেনা হচ্ছে এই বহুরূপীতে আর কি। যাতায়াত করতাম, দেখতাম তাদের বিহাইন্ড ইয়ে কি কি রিহার্সাল যে আগুনের পাখি, হ্যাঁ ওই সবগুলো আর কি। কুমার রায়কে মানে দেখা, এটা সাংঘাতিক একটা সুযোগ, মানে এর থেকে তো বড় কিছু হতে পারে না। স্বপ্নমিত্রকে দেখনি? হ্যাঁ দেখেছি, মানে ওই একটা বোধহয় মৃচ্ছকটিকের সময় না, তার সময় দেখেছিলাম আমি। ওই শাওলির সঙ্গে কাজ করেছে? হ্যাঁ শাওলি না, দেখেছি, মানে ছোটবেলাতে ওটা ওই দেখতে যাওয়াটা একটা ভালো লাগা তৈরি করতো। মানে কখনো পর্যন্ত আমি সিনেমায় অভিনয় করব বা এদিকে আসবো, আমার কখনো পর্যন্ত এই সমস্ত মানে হয় না, অনেকের থাকে আগ্রহ, আমার এতটা এরকম ছিল না। তো আমার এইটা ভালো লাগে, আর এটা তৈরি হয়েছিল আমার ছবি আঁকাতে। আমি যে ছবি আঁকতাম, আমার আর্টিস্ট বাবা আমার কেটে 0 করে দিয়ে বলতো চোখটা মিলছে না, বডি ল্যাঙ্গুয়েজের সঙ্গে চোখ যদি না মেলাতে পারা যায় তুমি 0। এবার আমার চোখ গেল হচ্ছে মানে চোখের দিকে নজর করতে করতে আমি মানুষের নেচার পড়া শুরু করলাম, যেটা বাবা আমায় শিখিয়েছে। তারপর থেকে তার পুরো নেচারের উপর মানে ইন্টারেস্টিং লাগলো। আরে বাবা, পৃথিবীর একমাত্র প্রাণী তো যেটা সমগোত্রী অন্য প্রাণীকে মিথ্যা কথা বলতে পারে, গরু তো একটা গরুকে মিথ্যে বলে না। খুব ইন্টারেস্টিং, মানে এই টানটা করতে করতে না আমি ঢুকে গেলাম হচ্ছে এই সাবজেক্টের মধ্যে, না অভিনয়টাকে আমার টানতে শুরু করলো। এবং ওই ছোট অবস্থায় আমি ওইটাই বলছি, ওই ডিসইলিউশনমেন্ট ফেজে যখন তোমার বাবা মা, তুমি, তোমার মাস্টারমশাই বাবা চুপ করে গেছিলেন। হ্যাঁ, তো এরা এই তখন ছবিটা কি ছিল একটু সেটা যদি পেইন্ট কর। মানে আমরা সবাই জানি যে একটা ডেজার্শন হয়েছে, ততদিনে শিউর হয়ে গেছে, নন্দীগ্রামে পুলিশের লাঠি চালনা, এর ফলে অনেক মানে একদম সাচ্চা কমিউনিস্ট পার্টির লোকেদেরও প্রচুর নীরব রক্তক্ষরণ হয়েছিল। হয়তো তারা শঙ্খ ঘোষের নেতৃত্বাধীন মিছিলে, কিন্তু 2011 আঙুল মানে রুমাল নাকে চেপে ওই জোড়া ফুলে ভোট দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে যেটা অদ্ভুত রকমের কাজ করতো, এই পলিটিক্যাল লুম্পেন যারা, তারা কিন্তু পরিষ্কার পার্টির ক্ষমতায়নের জন্য মাসল পাওয়ার যেটা, সেটা দাঁত নখ বার করে কিন্তু পরিষ্কার হু করে শহর এবং মফস্বলে, যেটা গ্রামের দিকে ভয়ঙ্কর রকম হতো, যে উদাহরণটা দিচ্ছিলে দাদা, যে পুকুরে ফলিডাল, মুখে রুমাল মধ্যে কই মাছ পুড়ে দেওয়া। তো এবার এটা না শহরের দিকে শহরের মতো করে আর কি ছড়াতে শুরু করলো। তারা ডিকটেট করে দিতেন যে আমরা কি করে নির্বাচন অপারেট করব, আপনারা ঘরে বসে তেমন কোনো জ্ঞান দিতে আসবেন না। এইখান থেকে অন্তত আমি আমার পরিবারের ক্ষেত্রে দেখেছি, আমার শিক্ষক বাবা মাকে নাম বয়ে গেছে, তারা একদম চুপ হয়ে গেছে, তারা রাজনীতির বিষয়ে কথা বলা ধীরে ধীরে বন্ধ করে দিলেন। কি হচ্ছে যা হচ্ছে ঠিক হচ্ছে না, এইটা উষ্মা প্রকাশ করতেন। আর আমি তখন স্ট্রাগলে কলকাতাতে মাঝে মধ্যেই বাড়ি ফিরতাম, মানে সপ্তাহে 3 দিন এখানে এখানে কষ্ট করে একটা ভাড়া ঘরে থাকতাম, ওখানে তারপর ফিরতাম, কিন্তু কখনো পর্যন্ত
আমার বাবা মা একদম একদম আর কি আমাকে জিজ্ঞেস করতেন না যে কি বুঝছিস বা কেমন লাগছে, একদম এটা নিয়ে কথা বলা বন্ধ করে দিচ্ছে। তো সেই সময় থেকেই কিন্তু ওই ভাইব্রেশনটা হয় যে মানুষ কিন্তু পরিষ্কার ওই কালো মেঘের মতো কিছু একটা জমিয়ে রেখে দিয়েছেন মনে। কারণ আমি আমার খুব সহজ সরল বাবা মাকে দেখেছি, যাদের লোভ নেই, যারা অত্যন্ত অল্পে জীবন কাটিয়েছেন, যারা মানুষের উপকার করাটাকেই রাজনীতি বলে বিশ্বাস করতেন, তাদের এই পদ্ধতিটা থেকে কোথাও যেন একটা সরে আসার ডাক তারা নিজেরাই দিয়ে দিয়েছেন এবং কথা বলছেন না। খুব অবভিয়াস রিজনে, যেহেতু আমি আরো বেশি করে পুরো অ্যাক্টিভ হয়ে গিয়ে রাজনৈতিক মারামারি ছাত্র আন্দোলন করতে গিয়ে যেগুলো হয় সুমনদা, সেগুলোর মধ্যে আমরা যেগুলো ছিলাম, মানে আমি আরো বেশি করে এড়িয়ে যেতাম যাতে এই ধরনের কোনো কথাবার্তা না ওঠে। যারা পুরনো কিছু বন্ধু বান্ধব যারা রাজনৈতিক দল করতো, তারাও না যারা সরে যাচ্ছেন দেখে আর কি, কি খবর, ভালো, হ্যাঁ, বাস এইটুকুর মধ্যে পুরো পরিবেশটা চলে গিয়েছে। এবার আমি ততক্ষণে নিজেকে এখানে তৈরি করার চেষ্টা করছি। এবার বাঁচতে হবে, খেতে হবে, অভিনয়টা আমার ভালো লাগছে। তখন ইন্ডাস্ট্রির এমন একটা পরিবেশ রয়েছে। তখন কোন নাটকে ওর চান্স পেয়েছিলে? তখন আমি দীপেন্দার গ্রুপে অভিনয় করতাম, আর মেনলি দেবরঞ্জন নাগিনী দলে তখনই আমরা কাজ করতাম। তখন 2-3টে থিয়েটার করেছিলাম। তার অনেক পরে যেমন আমি সংস্কৃতিতে যখন অভিনয় করি দেবেশের ফ্যাটাল, যেটা পরে বিরাট জনপ্রিয় হয়, তখন কিন্তু আমি রুদ্রনীল ঘোষ হিসেবে তখন একটা আমার পরিচয় পরিচিতি হয়ে গেছে টেলিভিশনের জন্য। তুমুল জনপ্রিয় হই একটা টেলিভিশন একটা সিরিয়ালের জন্য। সেটা কবে করেছিল? সেটা 2000 এই ব্যাপারে না আমি খুব অজ্ঞ, প্লিজ। হ্যাঁ, হ্যাঁ, সেটা 2000 ওই 3 থেকে আস্তে আস্তে শুরু হয়, মানে মেনলি বাড়ে হচ্ছে 4-5। কি নাম ছিল তার? ফ্যাটাল। ফ্যাটালু তো ছবি। হ্যাঁ না, ফ্যাটালুতে বিয়েও হয়েছিল। হ্যাঁ, জনপ্রিয় বিরাট। মানে টানা 1.5 বছর আমি যখন শো করতাম সংস্কৃতিতে দেবেশ চট্টোপাধ্যায় দলে, তখন টানা 1.5 বছর আর কি একাডেমি হাউসফুল যেত সবকটা শো। মানে আমি ওই মানে বেরিয়ে এসে পুরোটাই যে ঢুকে যাওয়ার যে রাস্তাটা আরো বেশি করে করে ইনভলভ হতে শুরু করলাম পুরোটাই। আর সিরিয়ালে ঢুকলে কোন year? সিরিয়ালে প্রথম করেছিলাম একটা 2004-এর সময়। কার কার সিরিয়াল? এটা ওই আহ, রূপকথা বা একটা ধারাবাহিকতা দূরদর্শনে, তখন তো প্রাইভেট চ্যানেলের এত ইয়ে তো শুরু হয়নি। আর ওই পার্টিকুলার সময় আমি একটা ইন্টারেস্টিং কাজও করছিলাম, গ্রাফিক্স বা অ্যানিমেটরের জন্য আমি ইটিভি নিউজে কাজ করতাম। এবার যেহেতু আমার স্ক্রিপ্টিং এর জ্ঞানটা ছিল, তো ফলত তখন যেহেতু অধিকাংশ যারা সাংবাদিকেরা এসেছেন তারা প্রিন্ট থেকে এসেছেন, অডিও ভিজুয়ালের সঙ্গে কোয়াপ করতে গিয়ে তখন তাদের সঙ্গে আমিও কাজে ভিড়ে গেলাম। মানে আমার, তুমি কি সেই হায়দ্রাবাদে কাজ করতে? না, একদম চৌরঙ্গি ইটিভি নিউজে ওখানেই কাজ করেছি 3 বছর। তো সেই মাইনে নিয়ে বলবার কথা নয়, ঠিক আছে, এই বিভিন্ন ভান্ডার যা হয় তার মতোই আর কি মাইনে জানি। তো তা যাই হোক, তাও মজার মধ্যে কাজটা করতাম এবং অনেক কিছু শিখতে পেরেছি, যেটা হেল্প করেছে আমাকে। কখনো অ্যাঙ্কারিং করনি? হ্যাঁ, মানে ইটিভিতে অ্যাঙ্কারিং করেছো? হ্যাঁ, নিউজে? হ্যাঁ, নিউজে এইখানে যদি ওই স্পেশাল প্রোগ্রাম যেগুলো হতো সেগুলোর ক্ষেত্রে করেছি, কারণ বাকি নিউজটা মূলতই ফিট সেই করবা। সময় আমি ইটিভির হয়ে একটা ইলেকশন রেজাল্ট কন্ডাক্ট করেছি। হ্যাঁ, হোল মানে সকাল 7টায় শুরু হয়েছিল আর বোধহয় রাত্রি 9টায় শেষ হয়েছিল। অভিজিৎ দাশগুপ্ত সেটাকে ইয়ে করেছিল, আশিস দা ছিলেন, ছিল। আর অনির্বাণ পরে ঢুকেছে। হেন লোক নেই যে আসেন। হ্যাঁ, মানে ইট ওয়াজ লাইক এ ক্রিম দ্য ক্রিম অফ বেঙ্গল পলিটিক্স। তবে ওই জায়গা ওই কাজটা আমাকে আরো অনেক কিছু শিখিয়েছে। অনেক একটা নিয়ম, তার একটা ধরন, সেটা শিখিয়েছে। তার সঙ্গে সঙ্গে এই কলকাতার দিকে আস্তে 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 আমার থিয়েটার ইনভলভ হয়ে, যখন ওদিকটা আমি ছাড়ছি তো মানে আর নিতে পারা যাচ্ছে না যে অবস্থাটা হয়, এবং আস্তে আস্তে ইনকর্পোরেট হয়ে যাওয়া। কিন্তু কখনো পর্যন্ত এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক মুভমেন্ট সেটাকে খেয়াল রাখতাম, কিন্তু কখনো পর্যন্ত আমার না ওই চূড়ান্ত যে একটা বিশ্বাস, সেটা বলতে পারা যায় যে আমি একটা জিনিসকে ভালোবাসতাম, সেটা আমি ভাঙছে দেখছি, মানুষ সরে যাচ্ছে দেখছি, তার ভিতরে একটা কষ্ট লাগা থাকে। কোনো কিছু পাওয়ার বিনিময়ে তো জেনুইন কর। এবং তারপরের জায়গায় আস্তে আস্তে নবনীতা দেখছেন একবার একটা লেখায় নিজের মনের কথা বলতে গিয়ে লিখেছে,
আমি এক চোখ দিয়ে হাসি, এক চোখ দিয়ে কাঁদি। তো 2011 তোমাদের মতো ছেলেদের কাছে তো অলমোস্ট সিমিলার ব্যাপার ছিল। একদম ভয়ঙ্কর রকম। তো যে কারণে জায়গায় এই বিভিন্ন যে মুভমেন্ট গুলো হয়েছিল সুমন, অনেক জায়গা থেকে অনেকবার ডাক এসেছে। আমার না যেতে ইচ্ছা করে, কারণ কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে। যেটা হচ্ছে সেটা ভালো কি মন্দ বুঝতে পারছি না, মানে লজিক আর কোথায় আবেগ দুটোর মধ্যে সারাক্ষণ একটা দ্বন্দ্ব চলছে যে আমি কোনটাকে সমর্থন করব। তাই আমি কখনো ওর মধ্যে ছিলাম না। 2011 এই পালা বদলের পর আমাদের লেখালেখির জগৎ, অভিনয়ের জগৎ, প্রচুর মানুষ, সাধারণ মানুষ, তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বিকেম গড এরকম তো প্রায় হয়ে গিয়েছে। তারা সবাই গিয়ে ফুলমালা দিলেন, সম্বর্ধনা দিলেন, সঙ্গে থাকলেন, বিভিন্ন জায়গায় তারা গেলেন। আমি সেইটার মধ্যে কোনোদিনই ছিলাম না, আপ্রাণ সরিয়ে রেখেছি নিজেকে। তারপর 2013-তে নানানবার একবার এসো কথাবার্তা বলি। আজকের দিনে যারা মন্ত্রী, কেউ জেলে কেউ বেলে, ঠিক আছে, তাদের হেন কোনো ব্যক্তি বাকি তুমি কোনো একটা কর্পোরেশনের কি সব হয়েছিল না? না। আমি আর ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় ছিলাম, হ্যাঁ, কি? কোটি বলেছি। হ্যাঁ, তো এবার 2013-তে তারা আমার সঙ্গে পরিষ্কার যেতেই হবে যোগাযোগ করেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা মিটিং এর বন্দোবস্ত। কারা তোমাকে ইনসিস্ট করছে লেগে আছে ভীষণ? তখন ববি ছিল, ববি হাকিম, অরূপ বিশ্বাস, পার্থ চট্টোপাধ্যায়। ওই সেম ট্রয়টা। হ্যাঁ। তো তারাই তখন যোগাযোগ করতো, মানে তারাই তিন মূর্তি তো ঘুরে বেড়াতো বেশি। উল্টোদা ছিল এরা। হ্যাঁ। তো কখনো পর্যন্ত জানি, তারপর পরিষ্কার যেটা আমি বুঝতে পারছি যে একটা চাপ বাড়ছে এবং সেটা খুব সফট চাপ, মানে হাত পা ধরে টানাটানির জায়গা নয়, কিন্তু না গেলে একটা অসুবিধা হবে। সবাই যখন ভদ্রলোকেরা চলে গেছে, তুমি কেন একা একা বসে আছো হে কানাই, এরকম টাইপের একটা দোষ বারবার বারবার মনে হচ্ছে। ভদ্রলোক কারা? যারা এখনো পরিষ্কার তৃণমূলের যে গন্ডগোল দেখে, যারা অন্যায় দেখে যারা চুপ করে থাকে। নাম করো না। না না, যারা যারা আমাদের পুরো জগতের মধ্যে। আমি জানি না, ধরো তুমি একটা অজ্ঞ লোকের বলো, someone who has just landed in কলকাতা, হ্যাঁ, তাকে বোঝাচ্ছ না নামগুলো। আমি নাম আমার 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 আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তুমি যখন ব্যঙ্গ করো বা কিছু করো, ইউ আর লিডার when it comes to TMC, but you are deceptively soft when it comes to your colleagues in Tollywood. হ্যাঁ, খারাপ লাগে না, এটা আমি দেখেছি। আমার খারাপ। এবং এর মধ্যে একটা ডিসেপটিভলি সফট, আমি ওই ইংরেজিতে ইচ্ছে করে এই শব্দটা ব্যবহার করলাম। তাহলে খারাপ লাগুক আর ভালো লাগুক, ইতিহাসের কতগুলো মানে অমুক মুহূর্তে এইসব আবেগের কোনো মূল্য নেই। না, জানি 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 সুমনদা, মানে ধরো আমি তো কার্যত এক ঘরে বিভিন্ন লোকজনের জন্য বললাম যে যেমন চোখ বন্ধ করে কেউ কারোর জন্য কান্নাকাটি করছে, আমাকে প্রত্যেকেই দারুণ ভালোবাসেন আমার কাজে পরিশ্রম করবার জন্য। আমার জন্য তারা তোমার প্রতিভাকেও সবাই সম্মান করে না, কিন্তু কেউ বলছে না ওটাকে, যেমন কেউ বলছে না তার এখন, কারণ তারা বলছে না, তার কারণ যাকে পলিটিক্যালি ইনকারেক্ট। হ্যাঁ। তো এবার এই যারাই আজকে রয়েছে আমাদের এখানে, যে কটা যে আবর্তটা চলছে, যে অরূপ বিশ্বাস তারা যেভাবে এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে অপারেট করছে, সেটা আমার বন্ধু শ্রীজিৎ হোক, কৌশিক হোক, শিবু হোক, কমলেশ্বর হোক, তো বাকি যারাই ভালো কাজ করছেন বা মানুষের দ্বারা অ্যাকসেপ্ট হয়েছেন, আমার নিজের বারবার মনে হয়েছে যে তারা একটু যদি একসঙ্গে সিদ্ধারা টান করে সোজা হয়ে দাঁড়িয়ে না বলতে, মানে ইভেন আমাদের ফাদার ফিগার, আমরা যাকে সব থেকে রেসপেক্ট করি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ চ্যাটার্জি বা গৌতম ঘোষ, ঠিক আছে, তারা যদি একটু সিদ্ধারা করে না এটা নয় আসলে এইটা ঠিক, এইভাবে আপনারা ভাবুন, যদি এইটা তারা একসঙ্গে দাঁড়িয়ে যদি বলতে না, অ্যালং উইথ ফিউ প্রডিউসার্স, ঠিক আছে, তাহলে কিন্তু এই যে তালিবানি চাপিয়ে দেওয়া বেনিয়মটাই যে নিয়ম, এটা করবার না তারা স্পর্ধা পেত না। যারাই করছে, যাদেরকে আমরা আঙুল তুলে দোষ দিয়ে দিচ্ছি, তাদের না বেড়ে উঠতে কোথাও যেন আমাদের হয় ভদ্রতা, এই যারা রয়েছে, বা তাদের কোন একটা না জানা সমস্যা, এটা না কোথাও একটা হেল্প করেছে। তো
তাতে এই চেহারাগুলো মানে ফোরিং আলটিমেটলি ডায়াগনোজ হয়ে গেছে। তো যাই হোক দাদা, ওই পার্টিকুলার সময়তে যাই হোক এরা আমাকে ডাকলেন, গেলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাবার্তা হলো, এবং উনি আমার সঙ্গে কথা বলতে বলতে একটা আহ, রাজনৈতিক সভাতে যে তুমি তো লেফটের ওখান থেকে তোমার বেরিয়ে আসা, এই জায়গাটা খুব লেফট প্রন, তোমার যদি কিছু কথাবার্তা থাকে, তোমার মতো করে যদি কিছু কথা থাকে, তুমি যদি সেগুলো বলো তো তাহলে একটু বেটার হয়। এবং খুব স্বাভাবিক, লেফটের উপরে যে চূড়ান্ত অভিমান এবং যে চূড়ান্ত রকম, আমার খালি মনে হচ্ছে যে আমাদের ছেলেবেলাটা পুরো নষ্ট হলো। তো সেই জায়গাতে যখন বক্তব্য রাখা শুরু, বিং এক্সপিরিয়েন্স পলিটিশিয়ান, তিনি তারপরেই পরিষ্কার আমাকে বলে, তোমাকে আজকে তুমি না বাড়ি তোমায় ফিরতে হবে না, একটু আমরা একটা জায়গায় যাবো, একসঙ্গে থেকে যাবো, আলোচনা দেন ওয়েন টু মন্দারমণিয়ান, আলোচনা করি থাকি। এবং তারপর উনি আমাকে আহ, বলেন যে ছাত্র বা যুবক, তুমি খুব ইম্পর্টেন্ট জায়গায় কোথায় কাজ করতে চাও, তুমি যেখানে বলবে। এবং আমি পরিষ্কার তাকে বলি যে আমি মানে এই ধরনের রাজনীতির সঙ্গে করে সম্পৃক্ত নই, মানে সাংগঠনিক রাজনীতি আমি করে এসেছি, সেটা থাক, খুব সযত্নে আমি কিন্তু এগিয়ে যাই। খুব গুরুত্বপূর্ণ চেয়ার তিনি কথা বলেছিলেন। আফটার দ্যাট যেটা হয় আর কি, তারপর ওনাকে আমি বলেছিলাম যে যদি এমন কোনো কাজ যেখানে এই বাংলা, এই মাটিটা, এখানের মানুষজন ইরেসপেক্ট অফ তারা কাকে ভোট দেন, তারা কে কেমন, আমার জানার দরকার নেই। আমাকে যদি আজকে 4টে মানুষের চেনে, আমার এই পশ্চিমবঙ্গের মানুষগুলোর জন্য আমায় তেমন কোন একটা দায়িত্ব দিতে পারেন যে দায়িত্বগুলোতে আমি সবার জন্য সার্ভ করতে পারি। তো আমি কিছু কিছু কাজ জানি বা শিখেছি। ওই সময় প্রথম তিনি আমাকে স্টেটে স্কিল ডেভেলপমেন্টের হেড করে, কারণ আমি যেহেতু আইটিআই গুলো নিয়েও কাজ করতাম ছাত্র আন্দোলনের সময়তে, কি কি কাজ, তাদের সমস্যা, এগুলো জানতাম। ওই পার্টিকুলার যে এডুকেশনটা ছিল, তাদের মধ্যে যে সফট স্কিল, যেটা ভোকেশনাল এডুকেশন, আই ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট, ওয়েস্ট বেঙ্গলের আমাদের স্টেটের ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এ তিনি আমাকে সভাপতি করে। এবং সেখানে গিয়েই আমি কাজ করতে গিয়ে যে বিপদ দেখতে পাই সেটা ভালো, গিয়ে দেখতে পাই যে পরিষ্কার 2014 সাল হয়ে গেছে, সেখানে দেখলাম নোকিয়া 3310 সেট কি করে সারানো হয় সেটা পড়ানো হচ্ছে, প্রায় 250 কোটি টাকা বাজেট, এবং যখন অ্যান্ড্রয়েড চলে এসেছে, মানে পুরো টাকাটাই জলে যাচ্ছে। এবং আমি সিলেবাস গুলো পাল্টানো শুরু করি। আমি সবার আগে যেটা করি যে কেন্দ্রে, কারণ আমাদের এখানে শিল্পই নেই, তাহলে পড়াশোনা করে যদি ছেলে মেয়েগুলো বাইরেও চলে যায়, এই সিলেবাস তো কাজ পাবে না। তাই আমি এনএসডিসি, এনএসডিএ, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, তাদের সঙ্গে কথাবার্তা বলি যাতে দুটো সিলেবাস এক করলে আমারই পশ্চিমবঙ্গের গরিব বাড়ির বাচ্চারা যারা ক্লাস 8 পর আর পড়তে পারে না, স্কিল লেবার হওয়ার জন্য যায়, আমি এই সিলেবাসটাকে চেঞ্জ করার চেষ্টা করি এবং অনেকটা সাকসেসফুল। এবং আমার উপর বিরাট রেগে যায় তদানীন্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, বিরাট তর্ক বিতর্ক লাগে, বড় খবর হয়। আমার উদ্দেশ্য ছিল যে ছেলেপুলেগুলো ঠিক করে পড়াশোনা শিখুক, পয়সাটা ড্রেনের মতো করে বে জায়গায় বয়ে না যাক, সেই চেষ্টাটা ছিল। উজ্জ্বল বিশ্বাস neither as skill nor as he developed as a human being or politician. সুতরাং সেই যদি একটা তোমার মাথায় বস হয়ে বসে, তাহলে এটা অনিবার্য। হ্যাঁ, এবং দুজনের পাওয়ার ইকুইভ্যালেন্ট, মানে প্রায় সমান সমানই ছিল। দেন তারপর যেটা হলো, এখানে বাগবিতণ্ডা বিরাট বড় একটা জায়গায় চলে যাচ্ছে বলে টোটাল এই কাউন্সিলটাই পরিষ্কার ভেঙে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ভয়ঙ্কর বড় দায়িত্ব দাদা আমার উপরে দিলেন, যে ভিজিলেন্স অফ অল ডিপার্টমেন্ট। সেটা হচ্ছে যে আই ওয়াজ দ্য কমিশনার অফ ওয়েস্ট বেঙ্গল রাইট টু পাবলিক সার্ভিস কমিশন। এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকেই জানেন না, জানানো হয়নি, জানানো হয়ও না, যে একটা সরকার আসে হচ্ছে পরিষেবা দেওয়ার জন্য, সেই জন্যই বিভিন্ন ডিপার্টমেন্ট তৈরি হয়। কিন্তু পরিষেবা কবে দেবে, মিউটেশন হোক, অমুক লাইসেন্স হোক, তমুক লাইসেন্স হোক, পর্চা দলিল কবে হবে, তার না কোনো ডেডলাইন ছিল। এই পুরো প্রত্যেকটি 27 বা 29টি ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট যারা মানুষকে সার্ভিস দেয়, তাদের মাথায় মনিটর হয়ে বসে মনিটরিং করা, পুরো ভিজিলেন্সের মতো সেই কাজটাকে সামলানো। এবং মাই চেয়ার অ্যান্ড পাওয়ার ওয়াজ ইকুইভ্যালেন্ট টু দ্য চিফ সেক্রেটারি অফ দ্য স্টেট along with the election commissioner of West Bengal, তার সেম পাওয়ার অ্যান্ড চেয়ার, along with জুডিশিয়াল পাওয়ার। এটা বসতাম আমি হচ্ছে খাদ্য ভবনের ভেতরে,
আমাদের আরটিআই কমিশন, তার পাশেই উপরে আমার নোডাল ডিপার্টমেন্ট ছিল হচ্ছে ক্রেতা সুরক্ষা দপ্তর সাধন। তো ওইখানে আমি কাজ করতে করতে আমি না পুরোটা শিখতে পারি দাদা, ভয়ঙ্কর জিনিস শিখতে পারি। কিন্তু যখন তুমি মনিটর করতে এবং দেখতে যে ইরেগুলারিটি হচ্ছে ভয়ঙ্কর। বা ইলিগালিটি হচ্ছে, তাহলে তুমি গ্রিভান্স রেজিস্ট্রেশনের জন্য কার কাছে যেতে? তোমার বিভাগীয় মন্ত্রী না মুখ্যমন্ত্রী? না, কারণ আমি তো টপ, মুখ্যমন্ত্রী আমার উপরে ছিলেন না, ওকে, আন্ডারে ছিলেন, কমিশন ইজ অ্যাবভ। তো ফলো তো স্ট্যাচুটারি একদম সেই জায়গায় আমার পরিকল্পনা কি সেটা সাজিয়ে দেব, তারপর পরিষ্কারের জায়গায় গভর্নমেন্টকে বলা হবে যে ইমপ্লিমেন্ট করতে দিস ইজ ব্যাড অ্যান্ড গুড, এবং সেই ক্ষমতার জায়গা ছিল। তুমি একা ছিলে যেখানে, না তোমাকে লোক? আমার আমার সিনিয়র ছিলেন ডক্টর অরূপ রায়চৌধুরী, তিনি ছিলেন চিফ কমিশনার। তারপর তিনি ছেড়ে দেওয়া কেঁদেমাচি করে পালিয়ে যান, ঠিক আছে। আর কে কে ছিল? তারপর আমি ছিলাম। তোমাদের কোনো অফিস ছিল না, মানে সেক্রেটারি ছিল না? পুরো পুরো টিম কতজনের টিম ছিল? ছিল আর কি, প্রায় 14 জনের মতো টিম ছিল। এবং এই জিনিসটাই কিন্তু কালে কালে দাদা এটাই দুয়ারে সরকার, এটা দুয়ারে সরকার হয়েছে। সেই প্ল্যান আমরাই তৈরি করি, আমি এবং ডক্টর অরূপ রায়চৌধুরী মিলেই আমরা পরিষ্কার বানাই যে সিপিএম এর আমলে এটা তারপরে এসে হাইজ্যাক করলো প্রশান্ত কিশোর, হ্যাঁ, একটা সময়। তারপরে দুয়ারে সরকার কিন্তু প্রশান্ত কিশোরের মাধ্যমেই লঞ্চ হয়, কিন্তু সেটা প্রশান্ত কিশোরের বানানো নয়, সেটা ডক্টর অরূপ রায়চৌধুরী এবং আমি এই অধম। আমি আরো একজনকে জানি যে আরো এর পিছনে খুব ক্রিটিক্যাল রোল আছে, এটা কর্নেল দীপকান্ত চৌধুরী। হ্যাঁ, উনি শেষের দিকে ঢুকেছে যখন সেটাকে আমরা আমাদের রিপোর্টটা বানিয়ে কিভাবে। একটাই জায়গা ছিল যে বাম আমলে একটা কথা তৈরি হয়েছিল না, যে সরকারি পরিষেবা নিতে গেলে জুতো সুপতলাক হয়ে যায়। তো এই সুপতলাক হয়ে যাওয়ার মধ্যখানে থাকতেন দালাল, এবং এই দালাল মন্ত্রী বা নেতা পরিষ্কার ঘনিষ্ঠরা হতেন। এবং এইটাকে যদি আমি ব্লক করে দিতে পারতাম, এইটাকে যদি দূর করে দিতে পারতাম, তো তাহলে মানুষের পরিষেবা তাড়াতাড়ি পেয়ে যেতেন মানুষ। এবার সেই সিস্টেমটা চালু করবার জন্য আমরা প্ল্যান করি যে প্রত্যেকটা বিধানসভা যদি কিয়স্ক তৈরি করা যায়, যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনাকে এই কাগজ আনতে হবে, এইখানে জমা দিন, একটা নির্দিষ্ট সময় পেয়ে যাবে। রাইট টু পাবলিক সার্ভিস অ্যাক্ট, এটা 2013 পার্লামেন্টে পাস হয়। পশ্চিমবঙ্গ সরকার সেটা ইমপ্লিমেন্ট, বিহার দারুণ কাজ করেছিল এই বিষয়টি। 2013-তে আসে পশ্চিমবঙ্গ সরকারের কাছে, এবং 2015 থেকে কাজ করা শুরু করে। 2015-16 থেকে আমরা দারুণভাবে কাজ করা শুরু করি এটাকে নিয়ে। এবং পয়েন্ট টু বি নোটেড দাদা, খুব ইম্পর্টেন্ট, সেই সময় প্রশান্ত কিশোর কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম এসে এদের সঙ্গে কোনো মিটিং টিটিং এ বসে। আই গট এ টেলিফোন কল ফ্রম উজ্জ্বল সিং, যিনি প্রশান্ত কিশোরের উইং। তিনি আমায় ফোন করে পরিষ্কার এসে বলেন যে সিএম এর সঙ্গে একটা মিটিং এর বন্দোবস্ত করে দিন। আমি বললাম যে ভাই আমি কেন? দেন প্রথম একটা কথা সুমন দা ভীষণ, কিউকি আপ কাটস নেই লেতে, মানে আমি চাইলে সুমন দা, আমি যে চেয়ারটায় বসেছিলাম, অতগুলো মন্ত্রী কার থেকে কি অফার পেয়েছি বাদ দিচ্ছি, আমি সেকেন্ডে কোটি টাকা ইনকাম করতে পারতাম। যদি আমি সেই চারানা পয়সা আমি নিতাম, তো তাহলে আমার হালাত অন্য কিছু হতো। আমি না, একদম থাকতো। তো ওইখানে উজ্জ্বল সিং এসে মিটিং করে। উজ্জ্বল সিং? হ্যাঁ, উজ্জ্বল সিং। আচ্ছা, কোথায় আছে? বিহারে? হ্যাঁ, মানে অ্যাজ এন এমিসারি অফ প্রশান্ত। ওকে, পাঠানো হয়, মিটিং করেন যে সে এখানের কোনো মন্ত্রীর সঙ্গে বসতে চায় না, কারণ সে জানে কার্ডস বলে বস্তুটা রয়েছে, তাতে কাজের কাজটাই হবে না। তারা 2016 এবং 19 তৃণমূলের জন্য যে বিরাট দুঃখের সময় আসছে, তো তাই কিছু পলিসিস তারা যদি অ্যাপ্লাই করেন, কিছু কারেকশন করে দেন নিজেদের বদামির, তো তাহলে সেটা ঠিক হয়ে যেতে পারে। সেই সলিউশনটা তারা চক আউট করে এনেছে। আমি বন্দোবস্ত করার চেষ্টা করি, তো অনারেবল চিফ মিনিস্টার আমাকে বললেন যে তুমি বসে যাও। সঙ্গে আর একজন পরিষ্কার মন্ত্রীকে দিলেন, সে তো একদম বিরাট ব্যাপার আর কি, যে ব্যাপারটা ওরা অ্যাভয়েড করতে চাইছে। ঠিক। তো আচ্ছা, প্রচুর বিশ্বাসে বিলাই বস্তু। বুঝেছি। তো এবার সেটা হচ্ছে দাদা, সেই মিটিং করেন, যে অর্থনৈতিক চুক্তিটা হয়, সেই চুক্তিটা তিনি ফিরে আসেন। মমতা তখন পাহাড় আসছে, জঙ্গল খিলখিল হচ্ছে, এইসব করছেন উনি। তিনি ফিরে এসে বললেন একটা করেছো মিটিং করেছো, ভালো করে লাগবে। ওভার কনফিডেন্ট ছিলেন তিনি যে লেফটকে যে হারাতে পারে সে পৃথিবীর যে কোনো কাজ করে। এবার পার্টিকুলার ওই সময় আমাকে বলে ওটা বাং করে দাও। আমি বললাম যে এই যদি এটা বাং হয়,
তাহলে কিন্তু 19 বিপদে হবে, আপনি দেখতে পাচ্ছেন সেটা। তো যাই হোক, হলো না, বাউন্স হলো। এবং 2016 পরের জায়গা থেকেই পরিষ্কার দুর্বৃত্তায়ন পুরোটাই যখন ঘুরে গেল, বিভিন্ন মন্ত্রীদের প্রেশার আমার কাছে আসতে শুরু করলো যে আমাকে কেস খাইও না প্লিজ, তুমি তোমার নিয়মটা একটু সোজা করো। তো তখন পরিষ্কার আস্তে আস্তে আমি অফ হওয়া শুরু করলাম এদের সংসদ থেকে, একদম আস্তে 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 অফ হতে শুরু করলাম, একদম প্রমাণিত ভাবেই যে আমাকে এই সিস্টেমের মধ্যে থাকতে গেলে আমাকে এই করাপশনের পার্ট হতে হবে, আর না হলে এইখানে বসে থেকেই এদের সঙ্গে থেকে আমাকে চোখের সামনে এটা দেখতে হবে, আমি এটা পারছি না দিতে, জাস্টটা সম্ভব নয়। দেন 2016 পর থেকে 17 বলা যায়, সেখান থেকে আস্তে আস্তে সরে আসা শুরু করি আমি, কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি, পরিষ্কার ইত্যাদি প্রভৃতি বলি। তারপর একদম অফ হয়ে যাই 2019-এ, যখন আমাকে দেখতে পাওয়া গেলই না ইলেকশনের আগে কোনো জায়গায়, তখন মিডিয়া সেটাকে নিয়ে হইচই করা শুরু করলো। বাট আমি সেই সময় জায়গায় আমার মনে হয়েছিল যে আমি খুব ভালো করে খাতায় কলমে দেখে নিয়েছিলাম যে আমার পশ্চিমবঙ্গ কোন ধ্বংসস্তূপের চেহারায় যাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড ঢুকে কি করে সাইফন হয়ে যাচ্ছে সেটা আমি জানতে পারছি, কিন্তু আমার আটকাওয়া সেটা এখতিয়ারই নেই। শুধু আমি এইটুকু দেখতে পাচ্ছি যে আমার রাজ্যের যারা জনগণ, ফাইনালি তোমার স্ন্যাপ করলে কবে? আমি অফ হলে বেতন নেওয়া বন্ধ করলে কবে? আমার ওই 19-20 তাহলে ব্যাপারটা কাজটা করে গেছে সেসব ব্যাপারটা কিন্তু খুব অল্প সময়ের মধুচন্দ্রিমা ছিল না। এটা একটা পঞ্চবার্ষিকী একটা দাম্পত্যের মতো ছিল। হ্যাঁ। নাও বেশ এই অব্দি 2019 সালে আটকাবার প্রচুর চেষ্টা করেছিলেন ভদ্রমহিলা, এবং তারপর 2020 সালে ওই সময়তে যখন সৌমিত্র যেহেতু মারা যান, সেই সময় দেখা হয় শ্মশানে, এবং সকলের সামনেই তিনি পরিষ্কার এসে বলেন যে তোমার রাগ অভিমান ভুল যে যে বিষয়ের জায়গায় রয়েছে, তুমি যেভাবেই চাইবে সেইভাবেই পুরোটা চলবে, তুমি মাথা গরম করে অন্য কোনো সিদ্ধান্ত নিও না, তুমি যেমনটা চাইবে সেইভাবেই চলবে, মাথা একদম গরম করুন। জুন তুমি একটু দেখো, রাজ তুমি একটু দেখো, দেব তুমি একটু দেখো, এই দেখো আমি টেক্সট করি উত্তর দেয় না, তোলে না ফোন। লাস্ট কল ওনার এসেছিল 2021-এ, আমার জন্মদিন 6 তারিখে, সেই সময় বেশ অনেকগুলো কল এসেছিল, প্যারাগিন পিকটা শুধু একটা টেক্সট পাঠিয়েছিল যে পাঞ্জাবি আর ফুল পাঠাল নিয়ে পুরো, বাস দ্যাটস শেষ। তো মানে তিনি তখন জেনে গেছে, এবং আমি মনস্থির পরিষ্কার করেই ফেলেছি যে আমার স্টেটটা যে জায়গায় রয়েছে সেটাকে না একটু বাঁচাবার দরকার। এই যে অনেকে বাইরে থেকে রাজনীতি নিয়ে প্রচুর গালমন্দ করে দেয়, আমার কাছে পরিষ্কার একটা মানুষের আমি একা হেল্প করতে পারি, 10টা মানুষের হেল্প করতে গিয়ে হয়তো একটা এনজিও দ্বারা আমি পেয়ে যাবো, কিন্তু একটা সিস্টেম যদি না চেঞ্জ হয় তো তাহলে সেখানে রাজনীতি ছাড়া অন্য কোনো পথ নেই। আমি এই আলোচনা একটু পরে আসবো না, অনেকক্ষণ আলোচনা করলে একটা একান্ত ব্রেক করে নেবো। হ্যাঁ। কিন্তু যাই হোক, আমি যেটা জানতে চাইবো ইন দ্য নেক্সট ফেজ, যে হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট ইমপ্রেশন অফ মমতা ব্যানার্জি? এখনই বলো। একদম সেটা হচ্ছে বাড়ির লোক, ওয়ান লাইন, বাড়ির বাড়ির লোক, একদম নিজের বাড়ির লোক, এইভাবে উনি নিজেকে রিপ্রেজেন্ট করেন। তখন উনি রাইটার্সে বসে, হ্যাঁ, রাইটার্সে দেখেছি। তো উনি তখনও নবান্নে শিফট করেন না। না, তো ঢোকার ওই ছোট্ট ঘরটা ছিল সেক্রেটারি, ওখানে বসে থাকতো গৌতম সান্যাল, হ্যাঁ, বাঁদিকে মুখ্যমন্ত্রীর চেম্বার, রাইটার্স আমি ওনার সঙ্গে একবারই মিট করেছি, হ্যাঁ। তারপর বাকি যা মিট হয়েছে অবভিয়াসলি নবান্নে। নবান্নে, সেও তোমার পাড়ার ব্যাপার। হ্যাঁ, মানে হাওড়া, হ্যাঁ। তো হোয়াট ইজ ইট দ্যাট স্ট্রাক ইউ? ঘরের লোক ফরের লোক মানে আপনি সিম্পলিসিটি, মানে সেই জায়গায় বলছি যে উনি ওই ল্যাঙ্গুয়েজে কথা বলতেন না যে ল্যাঙ্গুয়েজটা আর 4টে সাধারণ মানুষ বুঝতে পারছে না, একদম সেই ভাষায় কথা বলতেন। আমরা খুব সাধারণ মানুষ যারা সমাজে, তা আমরা যে কথাটাই বুঝবো সমস্যাটা কি আর ঝট করে কি করে সলভ করতে হয় সেটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর ছিল। এই ওটা একটু দেখে দাও তো, এই ওটা একটু করে দাও তো, এই যে নাম ধরে ডাকা, তুমি তুই, এই যে করাটা, তার যে একটা অন্য কারণ ছিল সেটা পরে বুঝতে পারা গেছে, কিন্তু এটা প্রথম ক্ষেত্রে কিন্তু এই 2015-16 মাঝখানে যে
চেহারাটা দেখতে পাওয়া গেছে, মানে যারা দেখতে পেতে চেয়েছেন দেখতে পেয়েছেন, ততটা কিন্তু একদমই ছিলই না। এবং সেটাই পরিষ্কার ভালো লাগে। ওই সময় সত্যি কথা বলতে গেলে সুমনদা সবার কাছে, দলমত নির্বিশেষে প্রায় সবার কাছে জায়গায় সিরিয়াস এক্সাম্পল, যে এতটা সিম্পলিসিটি নিয়েও থাকা যায়, চলা যায়, গাড়ি থেকে নেমে ছুটে চলে যাচ্ছে, ওইখানেই করে চলে যাচ্ছে, তারপর আস্তে আস্তে ওই 15-র পর থেকে সেটা আস্তে আস্তে অফ হতে শুরু করে। তো হু স্পয়েল দ্য ব্রথ? ইজ ইট অভিষেক ব্যানার্জি? মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের যে ফার্স্ট ইমপ্রেশন, আমি তার বহু 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 আগে থেকে চিনি, 1944 সাল থেকে, and pretty close। এবং তুমি যে ইমেজটার কথা বলছো, সেই ইমেজটাই মমতাকে মমতা করেছিল। আজকের মমতা হচ্ছে একদম রাজরানী, যেভাবে থাকে সেভাবে। নাও শি হ্যাজ বিকাম এ প্রিজনার অফ কমফর্ট। আমি খুব একটা দোষ দিই না, কেন বয়স হয়েছে, কিন্তু একটু এমন একটা বাড়াবাড়ি হয়ে গেছে। কারণ পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি বলে তো একটা বস্তু আছে, সেটা ওয়েল এস্টাবলিশ। আমরা সেই প্রফুল্ল ঘোষ থেকে বুদ্ধবাবু পর্যন্ত দেখেছি। ইকোনমি ক্লাসে ফার্স্ট রোতে 7A ছিল জ্যোতিবাবুর জন্য নির্দিষ্ট, বুদ্ধবাবু ইন্ডিয়ান এয়ারলাইন্সের 7B এই ছিল নির্দিষ্ট, কোনোদিন এক্সিকিউটিভ ক্লাসেও যেতেন। এটা আর মমতা যখন when she pretended to be pro people, তখন উনিও তাই করতেন এমপি হিসেবে। জ্যোতিবাবুকে এমুলেট করতেন কিনা বলতে পারবো না, বাট এভরিথিং অ্যাবাউট হার ওয়াজ প্রুভান। গাড়ি ছোট, এবং আমারই বন্ধু, খুবই কলেজের প্রিয় বন্ধু গৌতম বসু, যে পরে হারকা মানে মারা যায়, হ্যাঁ, ও কোথায় কাজ করতে যাই না, বাট হি ওয়াজ বিহোল্ডেন টু মমতা। আমি তাই অনেক কথা বলতাম, সেগুলো বলছি না এইসব ক্যামেরার সামনে। তো একটা ছোট্ট গাড়ি, আরেকজনের দেওয়া, চপ ঝালমুড়ি, এর বাইরে সত্যি ওর খুব একটা খাওয়া দাওয়ার প্রতিও আগ্রহ ছিল না। আর অতিরিক্ত কিছু একটা শশা হয়তো, একটা শশা বা এই হচ্ছে গল্প। তো ডিড ইউ নোটিস এনি চেঞ্জ ইন হার? আমি বলতে চাইছি ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে, লোভে পড়া একজন রাজনীতি হিসেবে। আমি সুমনদা একটা জিনিস জায়গা দেখেছি, সেটা হচ্ছে না, ওনার বাতুপুত্রের উপরে একটা অদ্ভুত কেয়ারিং তৈরি হলো, এবং তার কথার উপরে বিশ্বাস করাটা প্রবল বাড়লো, এবং মনে হতে শুরু হলো যে আমাকে সবাই ঠকাতে পারে, ক্ষমতার অপব্যবহার তারা করতে পারে, তো তাই ঘরের লোকের কথা শুনে মুভ করো। এই ভাইব্রেশনটা আমি পেতে শুরু করলাম, এবং সেই ক্ষেত্রে আস্তে আস্তে থেকে থেকেই উনি ওনার কাছের একদম যে বলয়তে থাকা লোকজন, তারা সেকেন্ড অভিষেক তো মানে রঙ্গভূমি অবতীর্ণ হলো 2014, রঙ্গভূমে অবতীর্ণ হলো 2014, সোমেন মিত্রকে হারিয়ে জামানাবাদ থেকে জিতলো। হ্যাঁ, কিন্তু ডালপালাও মেলতে শুরু করলো 15-র শেষ, ওই 15-র মিডলের পর। এটা না আমার কাছে একটা অতি সরলীকৃত ব্যাখ্যা মনে হয় এই জন্যে যে মমতা ইজ এ ভেরি সোয়াব পলিটিশিয়ান, ঠিক আছে? অ্যাট দ্য এন্ড অফ মমতা আমার ঘরের লোক, অন্যরা সবাই আমাকে ছুরি মারতে পারে, ফ্যাক্ট অফ দ্য ম্যাটার, মমতা তার ছায়াকেও বিশ্বাস করে না, ঠিক আছে? যখন সোনালি মমতার অল্টার ইগো, তখন আজকে বেচারা কোন কোন সব ইউটিউবকে কি সব বলে বেড়ায়, বাট আই নো, আই হ্যাভ সিন। এই যে বুয়ার বউ কৃষ্ণা, কৃষ্ণা এক সময় ছিল, রিপ্লেস বাই সোনালি, এবং সেই সময় আমরা বহু দিন বহু রাত্রে, আমি বাড়িতে মেনলি যেমন ওই কৃষ্ণা দিকেই পেতাম। ওকে, তো সোনা আমাকে একদিন বলেছিল মমতা, জানেন সুমনদা,
এই সোনালি না আমাকে ভাতে বিষ মিশিয়ে খাওয়ানোর পরিকল্পনা করছে। আই এম টেলিং, শি সাফার্স ফ্রম এ প্যারানয়েড অ্যান্ড হুইচ ইজ ট্রু ফর এভরিবডি। সুতরাং ভাইপোকে উনি একটা সম্পূর্ণ সর্বকলুষ তামসভর একটা ব্যক্তি হিসেবে মনে করেন এবং 100% নির্ভরযোগ্য মনে করেন, এটা আমি মরে গেলে বিশ্বাসই করবো না। না, ওই একটা মাঝখানে গেছিল যখন সেখানে ওই ওর ক্ষেত্রে টলারেন্স এর লেভেলটা অবিশ্বাস্য। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে শেষ কথা সব ব্যাপারে যিনি বলে গেছেন তার নাম সুব্রত মুখোপাধ্যায়। সুব্রতদা আমাকে বলেছিল, সুমন তুমি যদি পরপর 3 দিন আনন্দবাজারে মমতার মায়ের ছবি ছাপো, মমতা মাকে বার করে দেবে। ঠিক আছে, নিতে পারবেন। ওকে, দ্যাট ইজ অলসো এ রিফ্লেকশন অফ আর ইনএবিলিটি টু শেয়ার। মমতা যখন শেয়ার, মমতা তুমি কখনো ঝঞ্ঝাটে পড়লে উইল ড্রপ ইউ লাইক এ হট পোটাটো। যখন when you are very good, বই লেখার দরকার, এই 153টা বইয়ের হয়তো কে জানে 149টা ঘোষ রাইটার আছে। হ্যাঁ, তো আমরা তো সব ভেতরের কাহিনী জানি। তো মমতা ইজ নট এ শেয়ারিং পার্সন, 1 নম্বর। সেই কারণে কোয়ালিশন করতে পারল এবং পারবে ওনার জীবনে। এই যে ওর রিলেশনশিপ উইথ এভরিবডি ইজ টক্সিটারি। তোমরা কল্পনা করতে পারো একটা বাংলার মেয়ে প্রণব মুখার্জি যাতে রাষ্ট্রপতি না হয়, তার জন্য লড়ে গেল, দরবার করে গেলেন। হ্যাঁ, এবং সম্পূর্ণ বিরাটি। এই আমাকে ছাপিয়ে যাচ্ছে না। এই তোমাদেরই হাওড়ার ওই যে আমাদের ধনুদার ছেলে রাজীব গান্ধী, রাজীব মৃত্যু গেছে। হ্যাঁ, ধনুদার ভাই। হ্যাঁ, তো ও আমি আমার চোখের সামনে অন্তত যখনই ওর কোথাও ছবি বেরোয়, তো বিরাট নিজের ছবি বের করছো না, বের করছে। হ্যাঁ, এবং ফর এভরি ফটোগ্রাফ পাবলিশ শি স্মেলড সাম ডিল। ওকে, এই ব্রাত্য পশু তখন ট্যুরিজম মিনিস্টার, ওর মাথায় কি একটা ওয়েভলেন্থ খেলেছিল যে আমাদের তো প্রচুর এখানে পরিত্যক্ত বাড়ি আছে, সেই বাড়িগুলোকে ভূতের বাড়ি বানিয়ে একটা টুরিস্ট অ্যাট্রাকশন করা, নট এ ব্যাড আইডিয়া। সেটা খবরের কাগজে বেরিয়েছে, আনন্দবাজার প্রথম পাতায়। আমি পুরুলিয়া আছি এবং অভিত ওর গাড়িতে ছিল, কেউ একটা গিয়ে আনন্দবাজার দেখিয়েছে, সোজা প্রাপ্ত কেউ। তুমি নিয়ে কি মনে করো বলো তো? তুমি কি ট্যুরিজম আমার চাইতে ভালো বলো? একদম তোমাকে বারণ করে দিলাম, খবরদার এইসব জিনিস নিয়ে কথাবার্তা বলবে না। হ্যাঁ, আই ওয়াজ জাস্ট অ্যাগস্ট। সো এই যে তুমি বলছো যে ভাতুষপুত্র আসার পর থেকে she started unburdening herself where she found it necessary to unburden. সেটা মুকুল রায়ের ওই জায়গা থেকে মানে ওইখানে কোথাও একটা ব্লকেজ তৈরি হয়েছে। মুকুল যে স্বাধীনতা নিয়ে দল পরিচালনা করেছে, অভিষেক আজকের ডেট পূর্বে তার 75% ম্যাক্সিমাম করে থাকতে পারে। যাই হোক, মানে হ্যাঁ, হাসপাতাল আর কি তফাৎ, তো ওটার জায়গা। আর মুকুল ওয়াজ মানে কি বলবো, আমার দেখা সংগঠনের এইসব প্যাচ পয়সা এবং সর্বত্র সবাইকে চেনা। আমি ফার্স্ট দেখেছিলাম প্রিয়রঞ্জন দাস, আমাদের ছাত্র অবস্থায়। প্রিয়দা একদম যে কোনো গাঁয়ের যে কোনো কংগ্রেসের ছেলেকে নাম ডাক, বাপের নাম কি, মায়ের নাম কি, কোথায় অসুবিধা কি, এগুলো গড় বলে যেত এনসাইক্লোপিডিয়া। আমার লুকিয়ে লুকিয়ে প্রিয়দার বক্তৃতা শুনতে। ওকে, আমি বলছি। তারপরে দেখেছি অনিল বিশ্বাস, তারপরে দেখেছি সোমেন মিত্রি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে এদের এদের মানে কি বলবো, একটা বিস্ময়কর প্রতিভা। আর তারপরে দেখেছি মুকুলকে। মুকুল ওয়াজ আমার কাছে একটা চিরকাল একটা এনিগমা।
আমরা যখন সাংবাদিকতা শুরু করি আজকাল, তখন তো আমাদের রামা স্ট্রিট অফিস ছিল হুম। রাহাবাড়ি। হুম। আর যাতায়াতের পথে আমরা সোমেন মিত্র, তখন ওখানে 35 নম্বর না কত নম্বর, আমরা যেতাম, সোমেনদা চা খাওয়াতো। তখন এই মুকুল কেটলি নিয়ে পদ্ম কেবিন থেকে চা কিনি, এই মাটির ভাঁড়ে এরকম করে করে আমাদের দিত। সেই মুকুল বিকেন the all-powerful person of Bengal political history. একদম। First with TMC, then with BJP.